फायर है तू? फायर नहीं, वाइल्ड फायर है। पुष्पा को फ्लावर समझा है क्या? मैं फ्लावर नहीं, मैं फायर हूं। ফায়ারের আগুন ক্ষণিকের জন্য দপদপ করতে করতে নিভে গেছিল। অল্লু অর্জুন গ্রেপ্তার হলেন, এই খবরটা ছড়িয়ে গেছে সারা পৃথিবীময়। কেননা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ মানুষ সহজেই জেনে যায় যে কোনো খবর, কিন্তু খবরের ভেতরকার একটা খবর থাকে। 4 ডিসেম্বর প্রিমিয়ার শো, বা বলা বাহুল্য প্রিভিলেজদের জন্য শো। অনেক গাল ভরা নামে এই শোগুলোকে অভিহিত করা হয়। আমরা দূর থেকে দেখি যে এই শোগুলোতে যারা যায় তারা সমাজের প্রতিপত্তিশালী মানুষ, হ্যাঁ, তাদের অধিকার আছে। আর এইখানেই অনেক কিছু ঘটনা ঘটে যায়। এই স্পেশাল স্ক্রিনিং, যেটা ওই সন্ধ্যা বলে সিনেমা হলটির মধ্যে হওয়ার কথা ছিল, সেখানে সিনেমা হলের ওই কর্তৃপক্ষকে পর্যন্ত জানানো হয়নি যে সেই দিন নায়ক সশরীরে উপস্থিত থাকবেন। এগুলোকে গোপন করার কারণ জানেন? ওই যে হাইপ, আমরা বলি না হাইপ তুলেছে সিনেমাটা, ওই হাইপ তোলার জন্য। এবার তার জন্য যে পরিবেশ তৈরি করতে হয়, ব্যবস্থা নিতে হয়, পুলিশ প্রশাসনকে জানাতে হয়, কোনোটিই করা হয়নি। নিয়ম বহির্ভূত ভাবে একেবারে কোন রকম প্ল্যান ছাড়া হলো সেই বিশাল মাপের স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ার শোর পরে যখন আশেপাশের মানুষজন জানতে পেরে গেছে যে আল্লু অর্জুন ওই সন্ধ্যা সিনেমার ভেতরে রয়েছে আর অমুকটার সময় তিনি বেরোবেন, তখনই বেঁধেছে গোল। বাইরে অগণিত দর্শক, অগণিত অনুরাগী, তার মধ্যে তিনি যখন হল থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন, সেখানে গাড়ির ওপরে উঠে আবার সেই হাত দেখিয়ে যেরকম হয় স্টারেদের, সেই কায়দায় তিনি অনুরাগীদের সঙ্গে একটু ইন্টারাকশন করছিলেন, মানে একটু ভালোবাসা বিনিময় হচ্ছিল। এবার ওই চিৎকার, ওই উন্মাদনার মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে পেছনে। সেই ঘটনাটি হচ্ছে একজন মহিলা অনুরাগী একটি বাচ্চাকে নিয়ে, সেই বাচ্চাটিকে নিয়ে ওই অল্লু অর্জুনকে দেখতে এসছেন। পাশাপাশি যেটা আগে শোনা গেছিল প্রথম দিন 4 ডিসেম্বরে, সেটা হচ্ছে আল্লু অর্জুনের যে নিজস্ব সিকিউরিটি বা বাউন্সার, এই পুলিশ প্রশাসন তো সঙ্গে ছিল না, সেটা তো পরিষ্কার হয়ে গেছে। সেই বাউন্সার কি করেছে, ধাক্কাধাক্কি সামলাবার জন্য উল্টো ধাক্কা দিয়েছে। ওই আমাদের একটা নতুন সিনেমা আসছে না, প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে, তো ওই রিয়াকশন হয়েছে। ওই রিয়াকশনের ফলে কি দাঁড়িয়েছে, ওই ধাক্কাধাক্কির মধ্যে ওই মহিলা অনুরাগী নিজেকে আর সামাল দিতে পারেননি, বাচ্চা নিয়ে মাটিতে পড়ে গেছেন। আর যেটা হয়, সমস্ত মানুষের সেই উন্মাদনার মধ্যে তিনি যে মাটিতে পড়ে রয়েছেন তার ওপর থেকে প্রচুর মানুষজন চলাফেরা করে ফেলেছেন, লম্পঝম্প দৌড়ঝাঁপ করে ফেলেছেন। এবার তার ফলে পদপৃষ্ট হয়ে ওই ভদ্রমহিলা এবং তার সন্তান দুজনেই আহত, এবং হসপিটালে নিয়ে যেতে যেতে আলটিমেট দেখা গেল ভদ্রমহিলা আর জীবিত নন, তিনি মারা গেছেন। এতক্ষণে ওই ভদ্রমহিলার পরিবারের প্রত্যেকে জেনে গেছেন, তারা এসে হসপিটালে পৌঁছেছেন, সেখানে জানা গেছে ভদ্রমহিলা আর জীবিত নেই, আর পাশাপাশি বাচ্চাটির অবস্থাও আশঙ্কাজনক। এইবার 4 ডিসেম্বর ওই ঘটনা জানার পরে 6 ডিসেম্বর একদিন গ্যাপ দিয়ে একটা ভিডিও প্রকাশ করেন আল্লু অর্জুন নিজে, যেখানে তিনি একটু ক্ষমা চাওয়ার সুরে বলেন, যেহেতু ঘটনাটি আমার কারণে হয়েছে বা পুষ্পা টিমের কারণে হয়েছে, আমি এবং পুষ্পা টিম আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই বাচ্চাটির সমস্ত চিকিৎসার দায়ভার আমরা গ্রহণ করছি, বিশেষ করে আমি গ্রহণ করছি, এবং আমি নিজে 25 লক্ষ টাকা ওই পরিবারকে দিতে চাই পাশে দাঁড়াবার জন্য। এটা কোনো সাহায্য নয়, ওনাদের পাশে দাঁড়াতে চাই যাতে ওই পরিবারটি আগামী দিনে কোনো অসুবিধায় না পড়েন, এবং ওই বাচ্চাটির আগামী দিনের যে কোনো খরচ তিনি ওঠাতে রাজি হন। কিন্তু ওই মহিলার যে স্বামী, তিনি কিন্তু এফআইআর করে বসেন ওই পুষ্পা টিম এবং ওই পুষ্পার বিরুদ্ধে, মানে আল্লু অর্জুনের বিরুদ্ধে। এই ঘটনার পরে 11 তারিখ আল্লু অর্জুন নিজে গিয়ে আদালতে জানান, যেটা আমি নিজে কোনোদিনই চাই না যে একটা মানুষ মারা যাক, এবং আমাকে যদি দোষারোপ করা হয় সেটা
ঠিক হবে না। আমি আগে থেকেই বলছি আমাকে যেন এই বিষয়ে গ্রেপ্তার না করা হয়। পাশাপাশি আরেকটিও ঘটনা ঘটে যায় যে পুষ্পা টুর ব্যবসায়িক সফলতা চলে আসে। সফলতা কি? মাত্র 7 দিন 8 দিনের মধ্যে 1000 কোটি টাকার ঘরে তারা পৌঁছে যায়। 500 কোটি টাকা খরচ করে 1000 কোটি টাকার ক্লাবে তারা ঢুকে পড়ে অতি অল্প সময়ের মধ্যে। এর মধ্যে তাদের আনন্দ মানে সেলিব্রেশন চলে, কেক কাটাকাটি চলে, আল্লু ভাই আর সুক্কু ভাইকে নিয়ে একেবারে পার্টি জমে ওঠে। তার মধ্যেই কিন্তু খবর চলে আসে যে 13 তারিখ মানে আজকে শুক্রবার দুপুরে তাকে আদালতে পেশ করা হবে। সেই কারণে চিত্তরপল্লী থানার পুলিশ তাকে নিয়ে সময় মতো আদালতে যান। আদালতে যাওয়ার আগে তাকে সম্পূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় মেডিকেলি, মানে মেডিকেল টেস্টগুলো হয়। মেডিকেল টেস্ট হওয়ার মানেই যে একটা কারণ থাকে যে আদালত এবং আদালত পরবর্তী সময় তাকে কোনোভাবে হলেও অ্যারেস্ট করা হতে পারে, মানে গ্রেফতার করা হতে পারে। পাশাপাশি যদি বলে রাখি, আল্লু অর্জুন তারপরে গ্রেপ্তারও হন দুপুরবেলা। আর গ্রেপ্তার হওয়াটা এতটাই বেদনাদায়ক ছিল যে অনেক কিছু করে অনেকে ভাবতেই পারেননি যে আল্লু অর্জুন গ্রেপ্তার হতে পারেন। আল্লু অর্জুন একা নয়, সাথে কিছু ক্রিউ মেম্বারও গ্রেপ্তার হন ওই সন্ধ্যা সিনেমার সিকিউরিটি গার্ডও। এইবার সমস্যা হচ্ছে আল্লু অর্জুনের অগণিত ভক্ত, তাদের বিভিন্ন জায়গা থেকে প্রেসার আসতে শুরু করে। তবে বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই ওই মৃতার পরিবার এই এফআইআরটি তুলে নেন। তাই অন্তর্বর্তীকালীন জামিন হয়ে যায় আল্লু অর্জুনের। আল্লু অর্জুন আজকের মতো দিনেও এমন একটি পোশাক পরে গেছিলেন ওই আদালত চত্বরে যার মধ্যে লেখা পুষ্পা ফ্লাওয়ার নেই ফায়ার হ্যায়, এবং সেটা কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হলো তার আগুন কত দিকে ছড়িয়ে পড়তে পারে, এবং অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। কিন্তু জামিন অযোগ্য ধারাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। নিশ্চয়ই কোনো বিশেষ কারণে, যেখান থেকে প্রমাণিত হয় যে আল্লু অর্জুন এখানে সরাসরি দোষী নয়। এটাকে ওই অনিচ্ছাকৃত খুন বলেও ঠিকঠাক হয়তো বলা যায় না বা ব্যাখ্যা করা যায় না। কিন্তু আলটিমেট এই টোটাল ঘটনা 4 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর, মানে ওই প্রিমিয়ার শো থেকে আজকে প্রায় 8ম দিনে বা 9ম দিনে, এই টোটাল দিনগুলোর মধ্যে যেটা ঘটে গেল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম? ওই পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু ঝোঁকে। প্রশাসনের কাছে ঝুঁকতে হয়। তুমি হিরো হিসাবে পুষ্পা 1 বা পুষ্পা 2-তে পুলিশের নজর থেকে যতই পালিয়ে বেড়াও, একটা জিনিস মনে রেখো, বাস্তব জীবনে ভারতবর্ষের মতন দেশে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো কাজটি করা যায় না। এটা একটা শিক্ষা। আরেকটি শিক্ষা, পুষ্পা ঝুঁকেগা নেই, ঝুঁকেগা সচেতনতার কাছে ঝুঁকেগা। কেন? সচেতনতার অভাব। যদি পুরো ঘটনাটাকে একটু সাজিয়ে নিই, আমরা যদি সত্যিকারের মানুষ হিসাবে একটু ভাবার চেষ্টা করি যে বিনোদন জগৎ বলেই উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে যেতে পারে, সেটাকে যদি একটু প্রশমিত করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই প্রাণটি যেত না। যে মহিলা অনুরাগী এই ঘটনার মধ্যে গিয়ে পড়লেন সাথে একটি বাচ্চাকে নিয়ে, তার কতটা মানসিক পরিস্থিতি সঠিক ছিল সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে। উন্মাদনা ভালো, ইচ্ছা ভালো, স্বপ্নের নায়ককে দেখার ইচ্ছাও ভালো, কিন্তু সেইখানে কি মানুষ নিজের নীতি, বুদ্ধি, বিবেচনা সব হারিয়ে ফেলবেন? আর যে এক বাচ্চার মা, তার কি এই বিবেচনাটুকু থাকার দরকার ছিল না যে এই ভিড়ের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে আমার যাওয়াটা ঠিক উচিত হবে না, যেখানে ম্যাক্সিমামই থাকে অল্প বয়সী ছেলেমেয়েরা? আর এই ভিড়ে প্রচুর আগেও এরকম ঘটনা ঘটেছে, হয়তো মৃত্যু ঘটেনি। তাহলে সচেতনতার অভাব ছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন না? আর একটা কথা বলি, এত বড় একটা টিম যার পেছনে কর্পোরেট ওয়ার্ল্ড রয়েছে, পিআর টিম রয়েছে, এত বড় একটা স্টার যে অতি সহজে 500 কোটি বাজেটের সিনেমার 300 কোটি নিজের পারিশ্রমিক হিসেবে নিতে পারে, তার পরিচিত মহলে
বা তার আশেপাশের মানুষজন কি এইটুকু তার কানে তুলে দেবেন না যে আপনার এইভাবে অনুমতি ছাড়া যাওয়া উচিত না? প্রশাসনিক অনুমতি নেওয়ার বিশেষ প্রয়োজন আছে। হল কর্তৃপক্ষের সঙ্গে 2-3 দিন আগে থেকে একটা গুছিয়ে পরিকল্পনা করার দরকার আছে। এটা কি উচিত ছিল না? আপনারাই বলবেন, কমেন্ট সেকশনে লিখবেন আমি যে কথাগুলো বলছি সেটা কেন বলছি এবং আপনারা সেটার সঙ্গে সহমত কিনা। ভেবে দেখুন, একটা মানুষ কিভাবে অতি সহজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজকে ওই পরিবারটার কি হবে? আজকে ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে যে এত অল্প বয়সেই মাতৃহারা হয়ে পড়লেন? আশা করব বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে, কিন্তু সুস্থ হলেও তার কি মানসিক সুস্থতা আমরা ফিরে পাবো 100%? কেননা যে ভয়াবহতার মধ্যে সে অসুস্থ হয়েছিল এবং সুস্থ হবার পরে যখন সে শুনবে বা জানবে যে আমার মা আর ইহজগতে নেই, তখন তার মানসিক পরিস্থিতি কি দাঁড়াবে? তার বাবা কি উত্তর দেবে সেই বাচ্চাটাকে? তা এই সমস্তটা যখন আমি শুনলাম এই খবরের আকারে সংবাদ হিসাবে, তখন আমি শুরু থেকেই ভাবছিলাম এ ঘটনা তো আইনের আওতায়, আমার মনে হয় কথা বলা সমীচীন হবে না। কিন্তু আজকে যখন জল অন্যদিকে গড়ালো, তখন বিনোদন জগতের বাইরে বেরিয়ে একজন মানুষ হিসেবে মনে হলো এতটুকু কথা বলার অধিকার আমার আছে এবং আমার উচিত কথাটা বলা। প্রত্যেকটা জায়গায় অসচেতনতা। আচ্ছা, যখন আল্লু অর্জুনকে দেখার পরে এই উন্মাদনা সৃষ্টি হচ্ছিল, তখনও তো এইটাকে ধাক্কাধাক্কি না করে, মানে ওই যে রিয়াকশন অ্যাকশনের প্রশ্ন আসলো, না করে এটাকে কোনোভাবে কি থামানো যেত? তা এই ঘটনাগুলো ঘটার আগে মানুষ কি সচেতন হতে পারে না? তা এই প্রশ্নগুলোই আজকে রাখলাম। সমগ্র ঘটনাটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি যেটুকু তুলে ধরতে পারলাম সেটা আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্রথাগতভাবে যেটা বলি, যদি আমার চ্যানেলটিকে আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন তবে যাই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। নমস্কার।